আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ডিয়ার লিসেনার্স, আমাদের নিয়মিত আয়োজন প্যারাডক্সিক্যাল সাজিদের আজ শোনাব রিলেটিভিটির গল্প। বুধবার মফিজুর রহমান স্যার পুরো 1 ঘন্টা ধরে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝালেন ক্লাসে। যদিও ফিজিক্স সাজিদের সাবজেক্ট নয়, তবে মাঝে মাঝেই স্যার এসব নিয়ে কথা বলে। আজ যেমন বলেছেন থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। এই থিওরি কি, কখন আবিষ্কৃত হয়, কিভাবে কাজ করে, এসব একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝানোর পরে তিনি পুরো 2 গ্লাস পানি পান করলেন। পানি পান শেষে বললেন, এখন আমি পরীক্ষা করব কে কী রকম বুঝছ। এখানে একজন একজন করে এসে বুঝিয়ে যাও। বুধবার মফিজ স্যারের ক্লাসের এই এক জ্বালা। টানা 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আরও টানা 1 ঘন্টা ক্লাস নেবেন, সেটা প্রেজেন্টেশনের জন্য। অনুপস্থিত থাকারও সুযোগ নেই। ডিপার্টমেন্টে এই একজনই আছেন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এখনও বেঞ্চের ওপরে তুলে দাঁড় করিয়ে রেখে ক্লাস মিস করার শাস্তি দেন। কি বিদঘুটে ব্যাপার! মফিজ স্যারের টানা 1 ঘন্টা ক্লাস লেকচার থেকে যে যতটুকু গলাধকরণ করতে পেরেছে সেটা একে একে সবাই আবার উগরে দিয়ে আসতে লাগলো। সবার শেষে এলো সাজিদের পালা। অনিচ্ছা সত্ত্বেও সাজিদকে 4-5 মিনিটের একটি লেকচার ছেড়ে আসতে হবে এখন। সাজিদ উঠে এলো। মফিজ স্যার ওনার স্বভাবসুলভ ভঙ্গিতে মুচকি হেসে বললেন, সমাপ্তি পর্বে এবার মহামতি আইনস্টাইনের কাছ থেকে আমরা সবচেয়ে চমকপ্রদ কিছু শুনব। ইউ মে স্টার্ট স্যার, মিস্টার আইনস্টাইন। মফিজ স্যারের বিদ্যুপাত্মক বাক্য ব্যয় অন্যদের জন্য সবসময় হাসির খোরাক। ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। ব্যাপারটা নতুন কিছু নয়, তাই সাজিদ এখন আর এসব গায়ে মাখে না। সাজিদ হাসি হাসি মুখে শুরু করল। বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি একদম পানির মতো সোজা। এটা এতই সোজা যে ক্লাস 8-এর একটা বাচ্চাও এটাকে খুব সহজে বুঝে নিতে পারে। এতটুকু শুনে সবাই সাজিদের দিকে বড় বড় চোখ করে হা করে তাকালো। মফিজ স্যার চেয়ারে হেলান দেওয়ার অবস্থাতে ছিলেন। সাজিদের কথা শুনে উনি একটু নড়েচড়ে বসলেন। ওনার মোটা কালো ফ্রেমের চশমাটিকে ঠিকঠাক করে নিয়ে বললেন, কাম টু দ্য পয়েন্ট। সাজিদ বলল, স্যার আমি তো পয়েন্টই আছি, আমি কি বলবো নাকি বসে পড়ব? ন ন ন ক্যারি অন, মফিজ স্যারের প্রতি উত্তর। সাজিদ আবার শুরু করলো। এই সোজা থিওরিটিকেই 21শ শতাব্দীতে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার এবং এর আবিষ্কারক মহামতি আইনস্টাইনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী মনে করা হয়। এতক্ষণ আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার আমাদের খুব সুন্দর করে বোঝালেন জিনিসটা। এরপর আমার বন্ধুরাও এই থিওরির নানান দিক খুব সুন্দর করে বর্ণনা করে গেল। যেহেতু আমাকে কিছু বলতে হবে, তাই আমি এই থিওরির সবচেয়ে মজার দিক টাইম ডিলেশন নিয়ে বলবো। এই থিওরিটি সময় নিয়ে আমাদের যেভাবে ভাবাতে পেরেছে বিজ্ঞানের অন্য কোনো আবিষ্কার তা পারেনি। সময় নিয়ে আগেরকার মানুষের ধারণা ছিল অন্যরকম। তারা ভাবত সময় সবখানে সমান, অর্থাৎ আমার কাছে যেটা 1 ঘন্টা সেটা অন্য কোনো গ্রহের অন্য কোনো প্রাণীর কাছেও 1 ঘন্টা। আমার কাছে যেটা 1 দিন সেটা অন্য সবার কাছেও 1 দিন, অর্থাৎ মাত্রাভেদে সময়ের কোনো পরিবর্তন হয় না। 1900 সাল পর্যন্ত সময় নিয়ে পৃথিবীর মানুষের ধারণা ছিল এরকম। 1900 সালের কিছু আগে বিখ্যাত বিজ্ঞান লেখক H.G. ওয়েলস সময় নিয়ে কিছু ব্যতিক্রম লেখালেখি করেন। তিনি তার কিছু সায়েন্স ফিকশনে দেখান যে তার শ্রেষ্ঠ কিছু চরিত্র বর্তমানকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময়ে চলে যাচ্ছে, অতীতে চলে যাচ্ছে। H.G. ওয়েলস তার এই কথাগুলিকে সায়েন্স ফিকশনের ঠাঁই দিল। তখনও মানুষের মনে প্রশ্ন ছিল, সত্যি কি মানুষ কোনোদিন ভবিষ্যতে যেতে পারবে, অতীতে যেতে পারবে? আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন, হ্যাঁ, মানুষ চাইলেই ভবিষ্যতে ভ্রমণ করতে পারে। কিন্তু কিভাবে? মজাটা এখানে। আগেরকার দিনে মানুষ ভাবত সময় সর্বস্থানে, সর্ব অবস্থায়, সর্বমাত্রায় একই রকম। এই যে একটু আগে বললাম, আমার কাছে যেটা 1 দিন পৃথিবীর অন্য কোথাও বা অন্য কোনো গ্রহে অন্য কারো কাছে সেটা 1 দিন। কিন্তু আইনস্টাইন এসে বললেন, না, সময় ঠিক এক রকম নয়, মাত্রাভেদে সময় পাল্টে যায়। কিন্তু কিভাবে? আইনস্টাইন বলেছেন,
কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে, আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর চেয়ে কম দ্রুত চলে। আর এটা কি বলা হয়? টাইম ডিলেশন। অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলবে দ্রুত, আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আস্তে। ব্যাপারটি কেমন ঝগড়া খিচুড়ি মনে হচ্ছে, তাই না? কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছে। ব্যাপারটিকে বোঝানোর জন্য 1980 সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তার বিখ্যাত কসমস সিরিজে পুরো একটি পর্ব করেছেন। কার্ল সেগান তার সেই সিরিজে এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি। শুধু কার্ল সেগান নয়, টাইম ডিলেশনের উপর ভিত্তি করে ইন্টারস্টেলার। ধরা যাক আমি আর আমার এক যমজ ভাই, আমাদের দুজনের বয়স এখন 18 করে। হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো যে আমি স্পেসশিপে করে মহাবিশ্ব ভ্রমণে বের হব। পৃথিবী থেকে 5000 আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে তা আমি দেখে আসব, কিন্তু সেটা মাত্র 3 বছরের মধ্যে। অর্থাৎ স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে 3 বছরের মধ্যে 5000 আলোকবর্ষণ ভ্রমণ করে আসব। এখন কথা হচ্ছে 3 বছরের মধ্যে আমি যদি 300 আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরতে চাই, আমার স্পেসশিপটাকে তো আলোর গতির সেকেন্ডের 1,86,000 মাইল কাছাকাছি গতিতে ছুটতে হবে। তা না হলে এটা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আইনস্টাইনও এটিও বলেছেন কোনো বস্তু কোনোদিনও আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে পারবে না, এটা অসম্ভব। ধরে নিলাম আইনস্টাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি আর আমার ভাই সেরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম যা ছুটবে প্রতি সেকেন্ডে 1,50,000 মাইল। আমি আবার ভাইয়ের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলাম। 2016 সালের 25শে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেসশিপে করে রওনা হলাম মহাশূন্যের পথে। যখন বিদায় নিচ্ছি তখন দুজনের বয়স ঠিক কাটায় 18 করে। এতটুকু বলার পরে সাজিদ একটু থামল। কারো মুখে কোনো কথা নেই, সবাই মনোযোগ দিয়ে শুনছে, মফিজ স্যারও। তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও এভাবে হয়তো ইন্টারেস্টিং লাগছে। সাজিদ আবার বলতে শুরু করলো, এখানেই থিওরির মজা। আইনস্টাইনে বলেছেন যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতির একটি স্পেসশিপে, সেহেতু আমার গতি মানে স্পেসশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি। এখন থিওরি মতে গতিশীল বস্তুতে সময় কম দ্রুত চলে, তাহলে আমার সময় চলবে আস্তে। থিওরি আবার বলেছে কম গতিশীল বস্তুদের সময় অত্যন্ত দ্রুত চলে, তাহলে আমার ভাইয়ের সময়গুলো চলবে দ্রুত। এখন আরও ধরি স্পেসশিপে যাওয়ার সময় আমার হাতে যে ঘড়ি ছিল সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় 3 বছর পরে 300 আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে এলাম। তাহলে তখন আমার বয়স কত? 18 + 3 অর্থাৎ 21 বছর। পৃথিবীতে এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাব তখন তার বয়স কত হবে? তার বয়সও কি 21 হবে? হা হা হা, একদম না। আলোর কাছাকাছি গতির স্পেসশিপে নিয়ে আমি যে 3 বছর মহাশূন্যে কাটিয়ে এসেছি, সে 3 বছরের পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় 50 বছর। কেন এমনটা হলো? কিভাবে? মাত্রায় আর গতিতে আমার আর আমার ভাইয়ের সময়ের মধ্যে একটা তারতম্য ঘটে গেছে। আমি দ্রুত গতিতে স্পেসশিপে থাকার কারণে আমার সময় যেখানে, সেটা আমার গতি বিবেচনা পারফেক্ট চলছে। আমার ভাইয়ের সময় সেখানে চলছে দ্রুত, তার গতির তুলনায় সেটা তার জন্য পারফেক্ট। আমার যমজ ভাই যাওয়ার সময় যার বয়স ছিল আমার মতোই 18, আমি এসে দেখব সে তখন 68 বছরে একটা বৃদ্ধ। তার হাতে একটা লাঠি, কোমর নুয়ে গেছে, শরীর ভেঙে পড়েছে। এটাকে রূপকথার গল্পের মতো মনে হলো, এটাই সত্যি। এই জন্য কার্ল সেগান এটাকে টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন। এইভাবে 2016 সালে এরকম দ্রুতগতির যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে 3 বছর পরে এসে আমি চাইলেই 2066 সালের পৃথিবীকে দেখে ফেলতে পারি মাত্র 3 বছর বয়সে বাড়ি। এটাই ভবিষ্যৎ ভ্রমণ। আমার সমবয়সীরা যখন কেউ কবরে, কেউ মৃত্যুশয্যায়, তখন আমি থাকতে পারি 21 বছরের টকবগের তরুণ। ব্যাপারটা এরকম। এটাই টাইম ডিলেশন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সবচেয়ে মজার অংশ।
সাজিদের প্রেজেন্টেশন শেষ। সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো। মফিজুর রহমান দাঁড়ালেন, তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কোরআনে এই থিওরির ব্যাপারে কি কিছু আছে? সাজিদ বুঝতে পারল যে স্যার তাকে নিয়ে বিদ্রুপ করতে চাচ্ছেন। সে মাথা নিচু করে ফেলল। মফিজ স্যার বললেন, না, তোমরাই তো বললে তোমাদের কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে নাকি কত কথাই বলেছে, সে 1400 বছর আগে। তাই জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছু বলেছে কিনা। হা হা হা। স্যারের সাথে তাল মিলে ক্লাসের আরও কয়েকজন হেসে উঠল। এরা তারা যারা সাজিদকে একদম সহ্য করতে পারে না। সাজিদ বলল, স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আল কোরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয় যে এখানে বিজ্ঞানের সব সাইড নিয়ে বলা থাকবে। এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি। এটার মেইন পারপাস মানুষ যেন জাগতিক জীবনের সৎ, ন্যায় এবং সুন্দর জীবনযাপন করে তাকওয়াবান হয়ে পরকালে জান্নাত লাভ করতে পারে। যে রিক্সাওয়ালা থিওরি অফ রিলেটিভিটি বোঝে না বা কখনো বুঝবে না, সে যদি সৎ হয়, ইমানদার হয়, তাকওয়াবান হয়, তাহলে পরকালে সেও জান্নাত পাবে। মফিজ স্যার বললেন, ও তার মানে কোরআনে এরকম কিছুই বলা নেই। আফসোস, আমি ভাবলাম হয়তো থাকবে। সাজিদ মাথা তুলে বলল, জি না স্যার, কোরআনে এরকম কিছু আছে। সাজিদের কথা শুনে পুরো ক্লাস থ হয়ে রইল। সাজিদ বলল, স্যার, আমি এতক্ষণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে অংশটি নিয়ে বললাম সেটার সারমর্ম হলো সময় দুটো মাত্রায়, দুটো অবস্থায় দুই রকম আচরণ করে। কেন করে সেটাও বললাম। সময়ের ব্যাপারে এত চমকপ্রদ তথ্য আমাদের জানিয়েছেন মোহাম্মদ আইনস্টাইন 1905 সালে। এর আগে তা আমরা জানতাম না। আমরা জানতাম সময় সবখানে সব অবস্থায় সমান। শুধু আমরাই নয়, সুপ্রাচীনকাল থেকে তাদ্ভুত পৃথিবীর মানুষের ধারণা ছিল এটা। আল কোরআন যখন নাজিল হচ্ছে তখনও আরবের মানুষদের এটাই ধারণা ছিল। তারাও কল্পনা করতে পারত না যে দুইটা অবস্থানের সময় দুই রকম হতে পারে। আমার কাছে যেটা 3 বছর, আমার ভাইয়ের কাছে সেটা যে 50 বছর হতে পারে, তারা সেটা ভাবতে পারেনি। কিন্তু আল কোরআন এসে তাদের অন্যরকম কিছু জানালো। আল কোরআন জানাচ্ছে, হ্যাঁ, এটা সম্ভব। আল কোরআন বলছে, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে 50,000 বছর। সূরা মাআরিজ আয়াত 4। দেখুন, আল্লাহ তাআলা বলেছে ফেরেশতারা এমন একটি দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাব মতে 50,000 বছরের সমান। তাদের একদিন আমাদের 50,000 বছর। তারা মানে কারা? ফেরেশতারা। ফেরেশতারা কিসের তৈরি? নূর অর্থাৎ আলোর। আলোর গতি কীরকম? সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর তৈরি ফেরেশতারা এমন একদিন আল্লাহ তাআলার কাছে পৌঁছায় যেটা আমাদের গণনায় 50,000 বছরের সমান। এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির টুইন প্যারাডক্সের ব্যাপারটা মেলান তো। আমি এমন 3 বছরে 300 আলোকবর্ষ ভ্রমণ করে এলাম যা আমার যমজ ভাইয়ের হিসাব মতে 50 বছরের সমান। আমার 3 বছর মানে আমার যমজ ভাইয়ের 50 বছর। ফেরেশতাদের একদিন মানে আমাদের 50,000 বছর। এটাই হলো আইনস্টাইনের থিওরির বিশেষ অংশ। এটার নাম টাইম ডিলেশন। 1500 বছর আগে কি করে কেউ ভাবতে পারে যে সময়ের এরকম পার্থক্য হতে পারে? ইম্পসিবল। এটা সেই স্রষ্টা থেকে আসা যিনি সব কিছুর মতো সময়েরও সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাই তো তার শ্রেষ্ঠ সময়ের ব্যাপারে জানবে, তাই না? সময়ের যে পার্থক্যের ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন 1905 সালে, সেটা 1500 বছর আগে নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জানবে যদি না সময়ের সৃষ্টিকর্তাই ওনাকে না জানান? আপনি বলতে পারেন, আল কোরআন কি তাহলে এখানে থিওরি অফ রিলেটিভিটি শেখাচ্ছে? একদম না। আমি আগেও বলেছি, কোরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয়। এটা সায়েন্সের বই নয়, এটা সায়েন্সের বই। এটা একটা চিরন্তন সত্য, স্রষ্টার কাছ থেকে আসা। তাই সাথে সাথে বিজ্ঞানের সাথে মিলে যাবে। এতে অবিশ্বাসীদের কাছে এটার গ্রহণযোগ্যতা, এটার বিশ্বাসযোগ্যতা, এটার অথেন্টিসিটি বেড়ে যাবে। এই বই তার এসব সাইন দিয়ে
অবিশ্বাসীদের মনে দাগ কাটবে, যেমন দাগ কেটেছে ডক্টর গ্যারি মিলারের মনে, বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলির মনে, বিজ্ঞানী কিথ মুরদের মনে, যেমন দাগ কাটছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টানদের মনে। এইসব সাইন দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্ম গ্রহণ করছে শত শত মানুষ। ক্লাস পিরিয়ড শেষের দিকে মফিজুর রহমান স্যার ওনার চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা খুলে চশমার কাজ পরিষ্কার করতে করতে হাঁটা ধরলেন। দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরে সাজিদের দিকে তাকালেন। সাজিদ বলল, আসসালামু আলাইকুম স্যার।